আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যবেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 8ম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প স্টোনম্যান। ধারিয়া ফলসের মাথায় কয়েকটা পাথরের ওপর ওরা বসেছিল। দীপিতা, বেনিতা, রোমেনা, এই 3 যুবতী, কিংসুক, রাহুল, সুপর্ণ, এই 3 যুবক, আর ছিলেন তাদের কমন মামাবাবু চন্দ্রকান্ত। এই প্রমোদ ভ্রমণে তিনিই তাদের গার্জেন। হুল্লোড়বাজ আমোদের মানুষ চন্দ্রকান্ত, বয়স 60-এর কাছাকাছি, কিন্তু প্রাণচাঞ্চল্যে এই যুবক যুবতীদের চেয়েও কোনো অংশে কম নন। ধারিয়া ফলস নামে জলপ্রপাতটি তত কিছু বিখ্যাত নয়। ধারিয়ার ধারা ক্ষীণ বলা চলে, কিন্তু 70 ফুট ওপর থেকে নিচের পাথরে আছড়ে পড়ার সময় সেই ক্ষীণতা গুঁড়ো গুঁড়ো ছড়িয়ে শেষবেলা রোদে বর্ণাঢ্য রামধনু এঁকেছে। দুধারে শরৎকালের সবুজের ঘোর লাগা বৃক্ষলতাগুল্ম স্তরে স্তরে সাজানো, তার উপর কোথাও কোথাও ফুল ফুটে অমর্ত্য মায়া ছড়িয়ে রেখেছে। রোমেনা পাথরের ফাঁকে গজিয়ে ওঠা ঝোপের দিকে এগিয়ে গেল হঠাৎ, সাদা ফুলের ঝাঁক ঝোপটার মাথায়। কেউ তাকে লক্ষ্য না করার কারণ চন্দ্রকান্তের একটা বাঘ শিকারের রোমাঞ্চকর গল্প। চন্দ্রকান্ত রাঁচি জেলার নামকরা শিকারী ছিলেন। তার গল্পের বাঘটা ছিল এই ধারিয়া এলাকার সাংঘাতিক এক মানুষ খেকো। রোমেনা কয়েকটা ফুল তুলে চুলে গুঁজল, তারপর ফুলপরি হওয়ার আকস্মিক নেশার মতোই তাকে পেয়ে বসলো হারিয়ে যাওয়ার নেশা। সে পাথরগুলোর আড়ালে গিয়ে বসে পড়ল। নিঝুম পরিবেশে শুধু জলপ্রপাতের শব্দ ছাপিয়ে চন্দ্রকান্তের চড়া গলায় গল্প বলার শব্দ ভেসে আসছিল। রোমেনা মুখ টিপে হাসছিল। যখন ওরা দেখবে রোমেনা নেই, ওরা নিশ্চয়ই ভাববে রোমেনাকে বাঘে তুলে নিয়ে গেছে। কি দারুণ হইচই না হবে। চন্দ্রকান্ত বলছিলেন, এলাকায় আর বাঘ নেই, তবে কিছু বলা যায় না। রোমেনা ভাবছিল, আচ্ছা সত্যি যদি তাকে এখন বাঘে তুলে নিয়ে যায়, সুপর্ণা কি করবে? সুপর্ণের প্রতিক্রিয়া যাচাই করার এমন সুযোগ রোমেনা আর পাবে না। দেখা যাক না সুপর্ণ কি করে। রাতুল, কিংসুক, দীপিতা, বিনিতা সবাই জানে রোমেনার সঙ্গে সুপর্ণর একটা গোপন সম্পর্ক আছে। চন্দ্রকান্তও টের পেয়েছেন। উনি খোলা মনের মানুষ, চলা বলায় নাগরিকতার পালিশ কম। হাসতে হাসতে বলেছিলেন, কলকাতা যাওয়া হয়নি অনেকদিন, এবার যাওয়ার একটা চান্স পাবো মনে হচ্ছে। সুপু আর রুমুর ঘটকালি না হয় আমিই করলুম। সবাই হেসে অস্থির, সুপর্ণ ও রোমেনাও। দীপিতা বলেছিল, ভেতরে ভেতরে রেজিস্ট্রেশন হয়ে গেছে মামাবু, আপনার ঘটকালির নো হোপ, নো চান্স। তবে ইনফরমালি এখনই ওদের মালাবদল ঘটিয়ে দিতে পারেন। চন্দ্রকান্ত বলেছিলেন, ওকে ওকে, চলো আজই বিকেলে ধারিয়া ফলসে গিয়ে বনদেবীকে সাক্ষী রেখে বুনো ফুলের মালা ফালা গেঁথে তোমরা ঝিমচাক ঝিমচাক নাচবে ব্রেক ড্যান্স। ধারিয়া ফলসের দিকটা পশ্চিম, ওদিকে অনেক দূর পাহাড় নেই, জঙ্গল আছে, তাই বিকেলের আলো এসে সরাসরি পড়েছে প্রপাতের ওপর। কিন্তু উত্তর, দক্ষিণ ও পূর্বে টিলা পাহাড় উঁচু নিচু হয়ে ঢেউয়ের মতো চলে গেছে অনেক দূর। উত্তর দিকটায় খোয়া বিছানো রাস্তা, সেখানে সাদা অ্যাম্বাসাডার দাঁড়িয়ে আছে। গাড়িটা চন্দ্রকান্তের। চন্দ্রকান্তের গল্পটা হঠাৎ থেমে গেল। আরে রুমুটা গেল কোথা? বলে হাঁক দিলেন, রুমু, রুমু, বাঘ আছে, চলে এসো। রাতুল বলল, সুপু, খুঁজে আনোকে, রুমু তোরই লায়াবিলিটি কিন্তু।
সুপর্ণ গম্ভীর হয়ে গেল। ওইসব ফানি কথাবার্তা বন্ধ করতো তোরা। যা বাবা, দীপিতা বলল, ফানি ব্যাপারটা এখানেই তো অনুষ্ঠিত হওয়ার কথা। সুপুদা, ডোন্ট ফরগেট দ্যাট। মামাবু দেখুন সুপু কেমন তুম্বু মুখে তাকাচ্ছে। চন্দ্রকান্ত আবার ডাকলেন, রুমু, রুমু, চলে এসো, জঙ্গল জায়গা, পোকামাকড় থাকবে। বিনীতা দীপিতার ছোট বোন, সে হাসতে হাসতে বলল, ভূত আছে বলুন মামাবু। রুমু ভূতকে ভীষণ ভয় পায়। কিংসুক উঠে দাঁড়িয়ে বলল, সুপু, তোর হয়ে আমি খুঁজে নিয়ে আসছি। হারিয়ে গেলে আমি বা রাতুল পস্তাবো না, তুই পস্তাবি। সুপর্ণ বলল, সবকিছুর একটা সীমা আছে, তোরা বড্ড বাড়াবাড়ি করছিস। কিংসুক লম্বা পা ফেলে সেই ঝোপটার কাছে গেল। রমেনাকে দেখতে পেল। রমেনা সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল রেখে চুপ করতে ইশারা করল ওকে। কিংসুক এক লাফে পাথরে উঠে কপট গাম্ভীর্যে ডাকল, রুমু, ফিরে এসো, সুপু তোমার জন্য কাঁদছে। রাতুল কিন্তু লক্ষ্য রেখেছিল কিংসুকের দিকে। সে একটা কিছু আঁচ করে উঠে গেল ওর কাছে। তারপর রমেনাকে দেখতে পেল। রাতুলে কপট গাম্ভীর্যে ডাকল, রমেনা, তুমি যেখানে থাকো ফিরে এসো, সুপর্ণ শয্যাশায়ী। চন্দ্রকান্ত বুদ্ধিমান মানুষ, হন্তদন্ত হয়ে এসে রমেনার দিকে আঙুল তুলে বললেন, পাশানি অহল্য হয়ে পড়ে আছিস দেখছি। রামচন্দ্র তো তুম্ব মুখে বসে আছে, কিন্তু ব্যাপারটা হলো পাথরের ফাটলে শঙ্কচুর সাপ থাকতে পারে, জানিস? রমেনা তক্ষুনি লাফ দিয়ে উঠে সরে এলো। জান, খালি মিথ্যা ভয় দেখাচ্ছেন বলে সে হেসে ফেলল। দীপিতা বলল, রুমু, সুপু কি স্বার্থপর তাহলে বোঝ, চুপচাপ বসে আছে। বিনীতা বলল, সুপুদা নিশ্চয়ই দেখেছিল রুমুকে ওখানে যেতে। কিংসুক চলে এলো, বলল, মোটে 4:30 বাজে, চুপচাপ বসে গাজানোর কোনো মানে হয় না। আয় সুপু, মাউন্টেনিয়ারিং করি, ফলসের পাশ দিয়ে পাথর বেয়ে নিচে নামি। আয় রাতুল, কামন। রাতুল বলল, না, বরং চোর পুলিশ খেলা যাক। রুমু আইডিয়াটা আমার মাথায় এনে দিয়েছে। রমেনা বলল, হাইড অ্যান্ড সিক গেম রাতুলদা, 5 মিনিটের মধ্যে খুঁজে বের করো, না করতে পারলে ফাইন। ফাইনের রেট ঠিক করে দিন মামাবাবু। চন্দ্রকান্ত বললেন, হাইড অ্যান্ড সিক তো খেলবে, জঙ্গল জায়গা। দীপিতা উঠে দাঁড়ালো, বলল, অসাধারণ খেলা হবে মামাবাবু, দেখেই বুঝেছি, সেফ নিরামিষ জঙ্গল। ফাইনের রেট ঠিক করে দিন। চন্দ্রকান্ত একটু দ্বিধা দেখিয়ে বললেন, কিন্তু আচ্ছা, বেশিক্ষণ নয়, 3 বার খেলবে। 5 মিনিটে চোর খুঁজে না পেলে 5 টাকা ফাইন প্রত্যেকের, আর চোর খুঁজে পেলে চোরের ফাইনও 5 টাকা। রাতুল বলল, আমি চোর হই? রমেনা বলল, না আমি। চন্দ্রকান্ত বললেন, টস করি, আর কেউ চোর হতে চাও? রাতুল ও রমেনা ছাড়া সবাই পুলিশ হতে চায়। চন্দ্রকান্ত টস করলেন। রাতুল চোর হলো। তারপর শুরু হলো এক অদ্ভুত লুকোচুরি খেলা। রাতুল হনহন করে এগিয়ে একটা পাহাড়ের আড়ালে চলে গেল। চন্দ্রকান্ত বিচারক, পুলিশ হলো কিংসুক, সুপর্ণ, দীপিতা, বিনীতা ও রোমেনা। চন্দ্রকান্ত ঘড়ি দেখে 5 মিনিট পরে ঘোষণা করলেন, সি ক্যান ক্যাচ হিম। 5 পুলিশ এদিকে ওদিকে চোর খুঁজতে ছুটে গেল। ধারিয়া নদী ও প্রপাত পশ্চিম দিকে, ছোট্ট নদী এবং তার বুকে অজস্র পাথর পড়ে আছে। পাথরগুলো পিচ্ছিল, কাজেই নদী পেরিয়ে ওপারের ঘন জঙ্গলে রাতুলে লুকিয়ে থাকার সম্ভাবনা নেই। বাকি 3 দিকে উঁচু নিচু টিলা, সমতলে নানা সাইজের পাথর আর ঘন জঙ্গল। পূর্বের জঙ্গল ও পাহাড় ভেদ করে এক ফালি খোয়া বিছানো রাস্তা প্রপাতের 100-2 গজ দূরে বাঁক নিয়ে চলে গেছে দক্ষিণে। রোমেনে গেল রাস্তাটার দিকে। সে ভেবেছিল রাতুল গাড়ি দাঁড়ালে গিয়ে লুকিয়েছে। দীপিতা গেল উত্তরে ঢালু টিলার দিকে। টিলাটা শালবন এবং গুল্মলতায় ঢাকা। গুল্মলতাগুলো পাথরের চাই থেকে সবুজ স্তূপের মতো দেখাচ্ছে। সে ভেবেছিল এইসব স্তূপের আড়ালে রাতুল লুকিয়ে আছে। বিনীতা গেল উত্তর পূর্বে 2 টিলার মাঝখানে শুকনো গিরিখাতের দিকে। কিংসুক উত্তর পশ্চিমে নদীর ধারে ঝোপঝাড়ে খুঁজতে গেল। সুপর্ণার এই খেলার ইচ্ছে তত ছিল না। সে নেহাত দায়সারা ভাবে দক্ষিণ পশ্চিমে প্রপাতের কিনারা ধরে এগিয়ে গিয়ে একটা পাথরের ওপর উঠল। অনিচ্ছার দৃষ্টিতে চোর খুঁজতে থাকল। সুপর্ণের মনে গত রাত থেকে একটা দ্বিধা এসে ঢুকেছে। রবিনার সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক ঠিকই,
কিন্তু রোমেনাকে সে কখনোই বিয়ে করার কথা ভাবেনি। রোমেনাও ভেবেছে কিনা সে টের পায় না। একথা ঠিক, সে একবার রোমেনাকে চুমু খেয়েছিল। রোমেনা তার চুমুতে সাড়া দিয়েছিল, কিন্তু আজীবন সঙ্গিনী হিসাবে সুপর্ণ তাকে কল্পনা করতে পারে না। রোমেনার মধ্যে কি একটা দূরত্ব আছে বলে তার ধারণা। রোমেনা যেন একটা অদ্ভুত উঁচু বাড়ির মতো, যে বাড়ির উঁচু তলায় ওঠার কোনো সিঁড়ি নেই। সেন্ট পলস কলেজে পড়ার সময় দুজনের মধ্যে ওই সম্পর্কটা গড়ে উঠেছিল। বিশ্ববিদ্যালয়ে সেটা ঘনিষ্ঠতর হয়েছিল। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সুপর্ণ একটা কোম্পানির পারচেজ অফিসার হয়েছে এবং রোমেনা হয়েছে একটা খবরের কাগজে বিজ্ঞাপন বিভাগের সহকারী ম্যানেজার। দুজনেই মোটামুটি সচ্ছল মধ্যবিত্ত পরিবারের সন্তান। সুপর্ণের বাবা মা বেঁচে নেই, দাদার সঙ্গে থাকে। রোমেনার বাবা মা বেঁচে আছেন, তবে রোমেনার বাবা রিটায়ার্ড আইনজীবী এবং মা চিরগৃহিণী। তাদের একমাত্র সন্তান রোমেনা। গত রাতে দীপিতা হঠাৎ সুপর্ণের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে। চন্দ্রকান্তের এক বোনের 2 মেয়ে, দীপিতা আর বিনীতা। চন্দ্রকান্তের বাড়ির বিশাল লনে কিছু উঁচু বিদেশি গাছ আছে। সুপর্ণ মাঝে মাঝে কেন যেন বিষণ্ণ বোধ করে। সে জ্যোৎস্নায় একটা গাছের ছায়ায় একা দাঁড়িয়েছিল। হঠাৎ দীপিতা পেছন থেকে পা টিপে টিপে এগিয়ে তার 2 চোখ চেপে ধরেছিল। নিছক কৌতুক, কিন্তু দীপিতার মধ্যে কি একটা টান অনুভব করেছিল সুপর্ণ। দীপিতা যেন রোমেনার কাছ থেকে তাকে কেড়ে নিতে চাইছে, নাকি মনের ভুল। দীপিতা অবশ্য একটু গায়ে পড়া স্বভাবের মেয়ে। কিংসুক ও দীপিতার মধ্যে আবেগময় সম্পর্ক ছিল বলে সুপর্ণের ধারণা। কিংসুককে আজ সকাল থেকে যেন এড়িয়ে থাকতে চেষ্টা করেছে দীপিতা। কিংসুক বিদিতার সঙ্গে বেশি কথা বলেছে। কিছু কি ঘটেছে? এদিকে রাতুল চন্দ্রকান্তের দূর সম্পর্কের এক বোনের ছেলে এবং সেই হিসাবে চন্দ্রকান্তের ভাবনা। রাতুল কাল থেকে রোমেনার সঙ্গে যেন ভাব জমানোর চেষ্টা করছে, অথচ তাতে সুপর্ণের আর ঈর্ষা হচ্ছে না। নিজের এই আকস্মিক পরিবর্তনে নিজেই বিস্মিত। সে পাথরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। ঠিক এই সময় উত্তরে রোমেনার চিৎকার শোনা গেল, পেয়েছি পেয়েছি, রেড হ্যান্ডেড কট। সুপর্ণ দেখল রাতুলের শার্টের কলার ধরে নিয়ে আসছে রোমেনা। দুজনের মুখে উজ্জ্বল হাসি। চন্দ্রকান্ত ঘোষণা করলেন, রাতুলের 5 টাকা ফাইন। সবাই চন্দ্রকান্তের কাছে দৌড়ে গেল। এবার রোমেনা আর কিংসুক চোর হতে চায়, কিন্তু টসে জিতল কিংসুক। রোমেনা বাঁকা মুখে বলল, প্যাট, আমার লাখটাই বাজে। কিংসুক দৌড়ে গিয়ে উত্তর পূর্বের টিলার জঙ্গলে গা ঢাকা দিল। 5 মিনিট লুকানোর সময় চন্দ্রকান্ত আগের মতো হাঁকলেন, হাইড অ্যান্ড সিক। রোমেনা, দীপিতা, বিনীতা, সুপর্ণ ও রাতুল খুঁজতে দৌড়ল। রাতুল দক্ষিণ পশ্চিমে কিছু দূর এগিয়ে একটা গাছের তলায় দাঁড়ালো। একটা আশ্চর্য শিহরণ খেলে গেল তার শরীরে। রোমেনা একটা ঝোপের আড়ালে গুঁড়ি মেরে এগোচ্ছিল। তার উপর ঝাঁপিয়ে পড়ল রাতুল। তারপর কি এক হঠকারিতায় রোমেনার মুখটা দুহাতে ধরে সে চুমু খেয়ে ফেলল। আশ্চর্য ব্যাপার, রোমেনা সাড়া দিল। মাত্র 8 মিনিট, অথচ কি দীর্ঘ সময় ধরে যেন ওই চুম্বন। রোমেনার শরীরের সুঘ্রাণ এখনো রাতুল টের পাচ্ছে। শরীর কাঁপছে। দীপিতার চিৎকার শোনা গেল গাড়িটার কাছে, পেয়েছি পেয়েছি। দীপিতা কিংসুকের হাত ধরে টানতে টানতে নিয়ে এলো চন্দ্রকান্তের কাছে। চন্দ্রকান্ত ঘোষণা করলেন, 5 টাকা ফাইন কিংসুকের। এবার শেষ খেলা। সুপর্ণ চোর হতে চাইল। সবাই কিছুটা ক্লান্ত। রোমেনা এবার চোর হতে চাইল না। একটু অবাক হলো সুপর্ণ। কিংসুক বলল, চোর হওয়ার চাইতে পুলিশ হওয়াই ভালো, অসাধারণ অ্যাডভেঞ্চার হয়। রোমেনা সাড়া দিয়ে বলল, ঠিক বলেছ কিংসুকদা, ডিসকভারের আনন্দ অনেক বেশি। আগের মতো খেলা শুরু হলো। সুপর্ণ দক্ষিণে ছুটে গিয়ে অদৃশ্য হলো। 5 মিনিট পরে চন্দ্রকান্ত ঘোষণা করলেন, হাইড অ্যান্ড সিক। সবাই দৌড়ে গিয়ে ছড়িয়ে পড়ল জঙ্গল আর পাথরের আড়ালে। দিনের আলো কমে আসছে। জঙ্গলে পাখিদের ডাক শোনা যাচ্ছে। এবার একটা হাওয়া উঠেছে এতক্ষণে। বৃক্ষলতা গুলমে আলোড়ন শুরু হয়েছে। প্রপাতের শব্দ অস্পষ্ট হয়ে যাচ্ছে। 5 মিনিট পর চন্দ্রকান্তের চিৎকার শোনা গেল, কাম ব্যাক, কাম ব্যাক, অল দ্য পুলিশ ফোর্স, তোমরা হেরে গেছো। একে একে এলো রাতুল, কিংসুক, দীপিতা, বিনীতা ও রোমেনা। প্রত্যেকটি মুখে ব্যর্থতার কাচুমাচু হাসি। চন্দ্রকান্ত হাঁক দিলেন, সুপু, কাম ব্যাক, তুমি খেলা জিতেছ। দীপিতা বলল, রুমু রেডি হও,
বিজয়ীকে বরমাল্য দিয়ে রিসিভ করবে তুমি। তারপর সে ঝোপটার কাছে গিয়ে উৎসাহে সাদা বুনো ফুল ছিঁড়তে গেল, কিন্তু সুপর্ণ সাড়া নেই। চন্দ্রকান্ত চিৎকার করে ডাকলেন, কি হচ্ছে সুপু? আমরা বাড়ি ফিরবো, কাম ব্যাক। কোনো সাড়া এলো না। রমেনা ভুরু কুচকে বলল, কোনো মানে হয়? দীপিতা বলল, নিশ্চয়ই সুপুদা গাড়িতে বসে আছে, চলুন মামাবাবু গাড়ির কাছে যাই। সবাই গাড়ির কাছে গেল। সেখানে সুপর্ণ নেই। এতক্ষণে মুখগুলি একটু গম্ভীর হলো। রমেনা খাপ্পা হয়ে বলল, ও বরাবর এমনি, সবটাতে বাড়াবাড়ি করা চাই। বিনিতা আসতে বলল, সুপুদাকে রাস্তায় পেয়ে যাব, নিশ্চয়ই রাস্তার ধারে কোথাও বসে আছে। চন্দ্রকান্ত গাড়িতে উঠে বললেন, এসো তো দেখি। সবাই গাড়িতে উঠে বসল। কিংসুক, বিনিতা, দীপিতা ব্যাক সিটে। সামনে রাতুল, রমেনা এবং চালক চন্দ্রকান্ত। 4 গজ এগিয়ে রাস্তার বাঁ পাশে আদিবাসীদের একটা থান। পাথরের সমতল চৌকো ও চওড়া বেদি, তার উপর এক গাদা ছাই। নিচে কবেকার পশু পাখি বলির রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। গাড়ি থামিয়ে চন্দ্রকান্ত বললেন, আমি থানটা একবার দেখে আসি, তোমরা বসো। চন্দ্রকান্ত জঙ্গলের এক খালি পায়ে চলা রাস্তা ধরে থানে গেলেন। গাড়ি থেকে রমেনা বেরুল। থানটা দেখা যাচ্ছে এখান থেকে। হঠাৎ চন্দ্রকান্ত থানের উল্টো দিকে গিয়ে থমকে দাঁড়ালেন। তারপর চেঁচিয়ে উঠলেন, কিংসুক, রাতুল, তোমরা এসো তো শিগগির। কিংসুক ও রাতুল ছুটে গেল। 3 যুবতীও তাদের পিছনে হন্তদন্ত ছুটে গেল। থানের উল্টো দিকে ঝোপের ধারে উপুর হয়ে পড়ে আছে সুপর্ণ, মাথাটা রক্তাক্ত এবং থ্যাতলানো। পাশে এক টুকরো রক্তমাখা কালো পাথর পড়ে আছে। কেউ এই পাথরটা দিয়ে সুপর্ণর মাথাটা থেতলে দিয়েছে। 3 যুবতী আর্তনাদ করে মুখ ঘুরিয়ে নিল। চন্দ্রকান্ত সুপর্ণকে চিৎ করে শোয়ালেন। 2টি চোখ বিস্ফারিত, মুখ রক্তে লাল হয়ে আছে। চন্দ্রকান্ত পরীক্ষা করে দেখে আসতে বললেন, হি ইজ ডেড, বাট হু ডিড ইট? কিংসুক চেঁচিয়ে উঠল, স্টোনম্যান, স্টোনম্যান। রাতুল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, স্টোনম্যান। চন্দ্রকান্ত ব্যস্তভাবে বললেন, তোমরা ধরো, গাড়িতে নিয়ে যাই। সেই সময় সামনের টিলা থেকে ঝোপ ঠেলে বেরিয়ে এলেন এক টুরিস্ট বেশি ভদ্রলোক। মুখে সাদা দাড়ি, মাথায় টুপি, গলায় ঝুলন্ত বাইনোকুলার ও ক্যামেরা। গম্ভীর স্বরে বললেন, জাস্ট আ মিনিট। চন্দ্রকান্ত আগন্তুককে দেখে ভাঙা গলায় বলে উঠলেন, কর্নেল সরকার, আপনি এখানে? কর্নেল নীলাদ্রি সরকার থানের পিছনে ঢালু হয়ে উঠে যাওয়া কতকটা ত্রিভুজাকৃতি টিলার মাথায় দাঁড়িয়ে বাইনোকুলারে একটা পাখি খুঁজছিলেন। সেই সময় ধারিয়া ফলসে দলটি তার চোখে পড়েছিল। চন্দ্রকান্ত রায় তার পুরানো বন্ধু, রাঁচি এলাকায় এলে তার বাড়িতেই উঠতেন। এবার উঠেছিলেন গালা গবেষণা কেন্দ্রের সরকারি গেস্ট হাউসে। অভ্যাস মতো বিকেলে বেড়াতে এসে প্রায় 4 কিমি পাহাড় জঙ্গল ভেঙে নাক বরাবর হেঁটে এই টিলার কাছে আসতেই একটা বিরল প্রজাতির পাখির ডাক শুনতে পেয়েছিলেন। পাখিটি ছবি তোলার চেষ্টায় ব্যস্ত থাকায় প্রপাতের মাথায় চন্দ্রকান্ত এবং এই যুবক যুবতীদের দিকে তত লক্ষ্য রাখেননি। একটু পরে চন্দ্রকান্তের গাড়ি আসতে দেখে কর্নেল টিলা থেকে নেমে আসছিলেন। তারপর হঠাৎ আদিবাসীদের থানার দিকে চোখ পড়ে চমকে উঠেছিলেন। চন্দ্রকান্তের কথার জবাবে কর্নেল বললেন, হাউ ইট হ্যাপেন মিস্টার রায়? চন্দ্রকান্ত বললেন, চলুন, যেতে যেতে বলছি, এখনই একে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। হি ইজ স্টোন ডেড মিস্টার রায়। কর্নেল সুপর্ণকে পরীক্ষা করে দেখে বললেন, হাসপাতালে অবশ্য নিয়ে যেতে হবে, তবে পুলিশকে আগে খবর দেওয়া দরকার। বডি এখানেই থাক, পুলিশ এসে নিয়ে যাক, তা না হলে আপনাদের ঝামেলায় পড়ার চান্স আছে। মিস্টার রায়, এরা থাকুন এখানে, আপনি এখনই গাড়ি নিয়ে থানায় খবর দিন। চন্দ্রকান্ত তখনই গাড়ির দিকে এগিয়ে গেলেন। কিংসুক বলল, এ নিশ্চয়ই স্টোনম্যানের কাজ। দীপিতা কান্না জড়ানো গলায় বলল, কলকাতা থেকে স্টোনম্যান এখানে এসেছে, আই ডোন্ট বিলিভ দ্যাট। রাতুল কর্নেলের দিকে তাকিয়ে বলল, আপনি মামাবাবুর পরিচিত? কে আপনি, জানতে পারি? আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার, আপনাদের মামাবাবু আমার বন্ধু। রমেনা একটা পাথরে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদছিল। দীপিতা তাকে সান্ত্বনা দিচ্ছিল। এমন সাংঘাতিক ঘটনা কিভাবে ঘটলো বুঝতে পারছি না। কিংসুক একটা সিগারেট ধরিয়ে বলল, তবে এটা ঠিক, কলকাতার স্টোনম্যানের সঙ্গে অদ্ভুত মিল দেখছি। এই দেখুন,
পাথরটার ওজন অন্তত 15-20 কেজির কম নয়। কর্নেল একটা চুরুট ধরিয়ে বললেন, আগে বলুন ইনি কে, তারপর আপনাদের পরিচয় দিন প্লিজ। দীপিতা কান্না দমন করে সংক্ষেপে সব কথা বলল। তারা পরস্পর বন্ধু। কলকাতা থেকে তারা গতকাল মামাবাবু চন্দ্রকান্তের বাড়িতে বেড়াতে এসেছে। তারপর ধারিয়া ফলসে এসে চোর পুলিশ বা হাইড অ্যান্ড সিক গেম খেলার 3rd রাউন্ডে এই সাংঘাতিক ঘটনা ঘটেছে। রাতুল শ্বাস ছেড়ে বলল, আমার ধারণা আদিবাসী কোনো উইচ আচমকা পেছন থেকে সুপর্ণার মাথায় ওই পাথরটা ছুঁড়ে মেরেছে। সুপর্ণ উপুর হয়ে পড়েছিল। মামাবাবু ওকে চিৎ করেছেন। তার মানে পা টিপে টিপে এসে কোনো আদিবাসী ওঝা ওর মাথায় পাথরটা মেরে সেই রক্ত। মাই গড! ওই দেখুন, থানের বেদিতে টাটকা রক্ত মাখানো। কর্নেল দেখে এসে বললেন, হ্যাঁ, মার্ডাররা রক্ত মাখিয়েছে বটে। তারপর একটু হাসলেনও। রাতুলবাবু আর কিংসুকবাবুর হাতে রক্ত দেখছি। আপনারা সুপর্ণবাবুর বডি তুলতে হাত লাগিয়েছিলেন বোঝা যাচ্ছে। কিংসুক বলল, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? রাতুলা বলল, ইউর রিমার্ক হিন্টস সামথিং অড, কর্নেল সরকার। ওহ নো নো মাই ডিয়ার ইয়ং ম্যান, কর্নেল বললেন, আপনারা দুজনেই বডি ওঠাতে সাহায্য করেছিলেন, সেটাই বলছি। রবিনা ততক্ষণে একটু শান্ত হয়েছে। সে উঠে দাঁড়িয়ে ধরা গলায় বলল, কর্নেল সরকার, আমি যদি ভুল না করি আপনি কি সেই গোয়েন্দা কর্নেল, দ্য ফেমাস প্রাইভেট ইনভেস্টিগেটর? আপনার কথা কাগজে পড়েছি। কর্নেল জিপ কেটে সাদা দাড়ি থেকে চুরুটের ঝাই ঝেড়ে বললেন, না আমি গোয়েন্দা নই, আমি একজন নেচারিস্ট, প্রকৃতি প্রেমিক মাত্র। প্রকৃতির রহস্যভেদে আমার আগ্রহ আছে। তবে যেহেতু মানুষ ও প্রকৃতির অংশ, তাই মানুষের মধ্যেও প্রাকৃতিক রহস্য আছে। মাঝে মাঝে সেই রহস্য ভেদ করতে নাক গলাই, এই যা। রবিনা বলল, আমার অনুরোধ কর্নেল সরকার, সুপর্ণকে কেন মরতে হলো? রাতুল বাধা দিয়ে বলল, রমু, তুমি কি বলতে চাও? রবিনা জবাব দিল না। কিংসুক বলল, মাথা খারাপ করো না কেউ, ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করো। বিনীতা বলল, রাতুলদা, তুমিই চোর পুলিশ খেলার প্রপোজাল দিয়েছিলে। না না, আমি খারাপ কিছু মিন করছি না, বলতে চাইছি এই খেলাই সুপুদার মৃত্যুর কারণ। রাতুল খাপ্পা হয়ে বলল, আমি কেমন করে জানবো কে সুপুকে মার্ডার করবে? আমিও চোর হয়েছিল, আমাকেও তো মার্ডার করতে পারতো মার্ডারার। পারিনি, কারণ আমি এত দূরে থানার কাছে লুকোতে আসিনি। রবিনা বলল, কর্নেল সরকার, মার্ডার কেসে প্রত্যেককে সন্দেহ করার নিয়ম। ইউ আস্ক কোশ্চেন্স টু এভরিবডি। কর্নেল আসতে বললেন, পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত মিস রবিনা। রবিনা চৌধুরী, থ্যাঙ্কস। তো আপাতত একটা প্রশ্ন শুধু করতে চাই, একে একে বলুন। আগে বলুন কিংসুকবাবু, আপনিও চোর হয়েছিলেন? এত দূর পর্যন্ত লুকোতে এসেছিলেন কি? কিংসুক বলল, না। রাতুলবাবু, না। কিংসুকবাবু, পুলিশ হওয়ার সময় কি এর কাছাকাছি এসেছিলেন? না। রাতুলবাবু, আপনি? না। দীপিতা? না। বিনীতা? না। রবিনা? রবিনা একটু চুপ করে থেকে বলল, যে পর্যন্ত এসেছিলাম সেখান থেকে ওই থানটা দেখা যায়। থানের কথা বলেছিলেন কাউকে? রবিনা আবার একটু চুপ করে থেকে বলল, মনে পড়ছে না, তবে আসার পথে মামাবাবু এই থানটার কথা বলেছিলেন। দীপিতা বলল, হ্যাঁ বলেছিলেন। রাতুল বলল, আমি শুনিনি, খেয়াল করিনি। কিংসুক বলল, কি জানি, আমি সুপর্ণার সঙ্গে ফিল্ম নিয়ে আলোচনা করছিলাম। ডকু মুভি তোলার নেশা আছে আমার। বিনীতা বলল, আমি মামাবাবুর কথা শুনিনি, ফিল্ম নিয়ে ওদের আলোচনা শুনছিলাম। তবে আমি জানতাম ফলসের এদিকে আদিবাসীদের থান আছে। জেলা গেজেটিয়ারে পড়েছি, মাঝে মাঝে নাকি নরবলি দেওয়া হতো এক সময়। আপনি কি ছাত্রী এখনো? হ্যাঁ, অ্যানথ্রোপোলজির ছাত্রী। দীপিতা কি ছাত্রী? দীপিতা বলল, না, আপনি স্বচ্ছন্দে আমাদের তুমি বলতে পারেন। কিংসুক বলল,
অবশ্যই পারেন। রাতুল সিগারেট ধরালো, বলল, আমিও আপত্তি করব না, কিন্তু এখানে থাকতে আমার অসহ্য লাগছে। আমি রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছি। সে চলে গেল রাস্তার দিকে। কিংসুক বলল, অসহ্য আমারও লাগছে, বাট আই মাস্ট ফেস ইট। রবিনা বলল, হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ। দীপিতা কেঁদে উঠল, কিন্তু আমি পারছি না, গা গুলোচ্ছে, বলে সে রাতুলের মতো চলে গেল রাস্তার দিকে। বিনীতা কান্না চেপে বলল, ইটস এ রিচুয়াল কিলিং। নৃবিজ্ঞানে এমন অনেক কেস স্টাডি করেছি। আদিবাসীদের মধ্যে এই কাস্টম আছে কোথাও কোথাও। আমার ধারণা রাতুল দা ইজ কারেক্ট। ওদের কোনো ওঝা এখানে ওত পেতেছিল। রমেনা বলল, অ্যাবসার্ড। এই পাথরটা মেয়েরাও আচমকা কারো মাথায় এই টিলার ওপর থেকে ফেললে যত শক্তিমান লোক হোক মারা পড়তে পারে। আমাদের যে কেউই এটা করতে পারে। কিংসুক হাসবার চেষ্টা করে বলল, হোয়াটস দ্য মোটিভ? ভুলে যেও না, সব কিলিংয়ের একটা মোটিভ থাকে। রমেনা গলার ভেতর বলল, মোটিভ একটা থাকা কি অসম্ভব? কি মোটিভ? কিংসুক দা, আই মাস্ট বি ফ্র্যাঙ্ক নাও। রমেনা শক্ত মুখে বলল, আমাদের মধ্যে পরস্পরের একটা ইমোশনাল সম্পর্ক আছে। আমিও সুপর্ণ, রাতুল ও দীপিতা, তুমি ও বিনীতা। বিনীতা বলে উঠল বিকৃত স্বরে, স্টপ ইট, অল দ্য ন্যাস্টি থিংস। সে হনহন করে চলে গেল রাস্তার দিকে। কিংসুক আসতে বলল, ইউ আর ম্যাড রুম। রমেনা বলল, না, আমার মাথা খারাপ হয়নি। একটু আগে তুমি বলেছিলে আই মাস্ট ফেস ইট। নাও ফেস ইট কিংসুক। ইমোশনাল সম্পর্ক কখনো এক জায়গায় থাকে না। এমন তো হতেই পারে আমি ও রাতুল, সুপর্ণ ও দীপিতা, রাতুল ও বিনীতা, তুমি ও দীপিতা, এভাবে ইমোশনের চাকা ঘুরপাক খেতে খেতে প্রত্যেকে শত্রু হয়ে উঠতে পারি না? কিংসুক জবাব দিল না, রাস্তার দিকে তাকিয়ে রইল। কর্নেল চুপচাপ শুনছিলেন। বললেন, রমেনা, তুমি এক্সেপশনালি ইন্টেলিজেন্ট। আই এগ্রি উইথ ইউর পয়েন্ট। দ্য হুইল অব লাভ, পরশুরাম। রাজশেখর বসুর গল্পটা আশা করি পড়েছ। সেটা এক হাসির গল্প অবশ্য, কিন্তু হ্যাঁ ডার্লিং, দিস ইজ আ পাবলিসিটি। কিংসুক কর্নেলের দিকে তাকালো। কর্নেল তাকে বললেন, রোমেনার বক্তব্য সম্পর্কে তোমার কি মত কিংসুক? অ্যাবসার্ড, সি ইজ ম্যাড। এটা কোনো আদিবাসী স্টোনম্যানের কাজ, রিচুয়াল কিলিং। কর্নেল হাসলেন। জানো, কলকাতায় স্টোনম্যান সম্পর্কে আমার মত জানতে চাওয়া হয়েছিল। আমি বলেছি রিচুয়াল কিলিংস। হত্যাকারীকে সম্ভবত কোনো তান্ত্রিক বলেছে অন্তত 13টি নরহত্যা করতে পারলে মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু হত্যা তো সহজ কাজ নয়, সবার পক্ষে সম্ভবও নয়, কিন্তু একটা পদ্ধতিতে সহজে সম্ভব। ফুটপাতে ঘুমন্ত কোনো নিরীহ লোককে হত্যা করলে তদন্ত এগোবে না, কারণ সে তো ভবঘুরে, অজ্ঞাত পরিচয় কোনো ভিখারিনী, পঙ্গু কিংবা রুগ্ন লোক। ধারালো অস্ত্র, ধরা যাক ভোজালির এক কোপে হত্যা করা সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে ভারী পাথর খুব সহজ মার্ডার ওয়েপন। আমি এও বলেছি, হত্যাকারী স্টোনম্যানের নিশ্চয়ই গাড়ি আছে। রমেনা বলল, বুঝেছি, এক্সট্রিমলি রিচুয়াল কিলিংস, নিরাপদে নরহত্যা। এক্ষেত্রেও স্টোনম্যান পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিংসুক বললে, আপনার এই ডার্লিং বলাটা অদ্ভুত। রমেনা বলল, কাগজে পড়েছি উনি ম্যান ওম্যান নির্বিশেষে যাকে স্নেহ করেন তাকেই ডার্লিং বলেন। তুমি? কিংসুক একটু অবাক হয়ে বলল, ইউ আর সো কোল্ড রুমু। তুমি এত শিগগির সামলে উঠেছ? কি বলতে চাও? কিংসুক হঠাৎ ফেটে পড়ল, আমার ধারণা তুমি সুপুকে মার্ডার করিয়েছ। বলেই সে হনহন করে রাস্তার দিকে চলে গেল। রমেনা রুষ্ট চোখে সেদিকে তাকিয়ে রইল। কর্নেল ডাকলেন, রমেনা। রমেনা কেঁদে ফেলল, বিকৃত স্বরে বলল, উই আর অল ম্যাড। কর্নেল সরকার, আমরা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। আমরা কি বলছি, কি করছি আমরা নিজেরাই জানি না। রিয়েল আনরিয়েল গুলিয়ে গেছে আমাদের কাছে। ফরগেট ইট ডার্লিং, বলে কর্নেল সুপর্ণের ডেড বডির কাছে গেলেন। একটু পিছিয়ে এলেন, আবার বললেন, আবার প্রশ্নটা করছি, রাতুল চোর পুলিশ খেলার প্রপোজাল দিয়েছিল? হ্যাঁ, কিন্তু আমি প্রথম লুকিয়ে থেকে হারিয়ে যাওয়ার ভান করেছিলাম। রমেনা আসতে বলল, আসলে আমি সুপর্ণ রিয়াকশন দেখতে চেয়েছিলাম। কি রিয়াকশন দেখেছিলে? নাথিং, ও নির্বিকার ছিল।
রোমেনা একটু থেমে আবার বলল, এখানে গতকাল আসার পর সুপর্ণর মুডে কেমন একটা চেঞ্জ লক্ষ্য করেছিলাম। গত রাতে লনে আড্ডা দেওয়ার সময় ওকে অন্যমনস্ক দেখাচ্ছিল। একবার হঠাৎ উঠে চলে গেল গাছপালার আড়ালে, জ্যোৎস্নার মধ্যে একবার। রোমেনা থেমে গেল। কর্নেল বললেন, ফ্র্যাঙ্কলি বলো রোমেনা। মনে হলো আমার ভুল হতেও পারে। ওর সঙ্গে সম্ভবত দীপুকে দেখেছিলাম। দীপিতাকে? হ্যাঁ, দীপুও উঠে গেল, বলল আসছি, কিন্তু সে বাড়ির দিকে গিয়েছিল। তারপর অন্য পথে জানি না কর্নেল। আমি সত্যিই বুঝতে পারছি না এমন কিছু কিভাবে সম্ভব। সুপর্ণ জানতো দীপুর কিংসুকের সঙ্গে সম্পর্ক আছে। রুমেলা চোখ মুছে বলল, আজ সারাদিন সুপর্ণকে অন্যমনস্ক দেখেছি। কর্নেল থানটার চারপাশে ঘুরে এলেন, তারপর বাইনোকুলারে চারিদিক খুঁটিয়ে দেখলেন, বললেন, এখানে সুপর্ণকে খুঁজতে আসার কথা কে প্রথম বলল? প্রথমে বিনীতা বলল রাস্তায় ওকে পেয়ে যাব। পরে মামাবাবু বললেন। চন্দ্রকান্ত রায় কি তোমার আত্মীয়? না, উনি দীপিতা বিনীতার মামা, রাতুলেরও দূর সম্পর্কের মামা। এখানে বেড়াতে আসার প্রপোজাল কার? ধারিয়া ফলসে দীপিতার। রাঁচি আসার প্রপোজাল? রাতুলের। রাতুল কি করে? স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ওর একটা ছোট্ট কারখানা আছে। রাস্তায় জিপের হর্ন শোনা গেল। পুলিশের গাড়ি এসে গেছে। চন্দ্রকান্তের গাড়ির পেছনে একটা অ্যাম্বুলেন্স। পুলিশ অফিসার এবং কনস্টেবলরা আগে দৌড়ে এলো। পুলিশ ইন্সপেক্টর হরিশ পান্ডে কর্নেলকে দেখে বললেন, হাই ওল্ড বস, যেখানে আপনি সেখানেই ডেড বডি, দ্যাট ইজ দ্য প্রভাব। কর্নেল একটু হেসে বললেন, আই কান্ট হেল্প ইট মিস্টার পান্ডে, হয়তো এটাই আমার নিয়তি। যে কোনো খুনের ঘটনায় পুলিশের কিছু ধরাবাঁধা ছক আছে, যেগুলি আইনের সূত্র ধরে তৈরি। পুলিশ দলটির সঙ্গে একজন ডাক্তার এবং একজন ফটোগ্রাফার ছিলেন। ডাক্তার বাঙালি, রণধীর অধিকারী নাম। সুপর্ণের বডি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করলেন তিনি। ফটোগ্রাফার সুরেন্দ্র সিং নানা অ্যাঙ্গেলে কয়েকটি ছবি তুললেন ক্যামেরায়। সেই ফাঁকে কর্নেলও ছবি তুললেন। পুলিশ ইন্সপেক্টর হরিশ পান্ডে চটপটে মানুষ। বেলা পড়ে এসেছিল। অ্যাম্বুলেন্সের সঙ্গে দুজন ডোম এসেছিল। তাদের বডি উঠিয়ে দিয়ে যেতে হুকুম দিলেন। বললেন, বডি রেখে এসে এই পাথরটাও নিয়ে যাও। চন্দ্রকান্ত, রাতুল, কিংসুক, দীপিতা, বিনীতা পুলিশের সঙ্গে রাস্তা থেকে আবার ঘটনাস্থলে এসেছিল। হরিশ পান্ডে পুলিশি হাসি হেসে বললেন, সাহেব, এদের স্টেটমেন্ট নিতে হবে, সেটা এখানে সম্ভব নয়, থানায় যেতে হবে। চন্দ্রকান্ত গম্ভীর মুখে বললেন, হ্যাঁ চলো সব। কর্নেল সরকার, আপনি কি আমাদের গাড়িতে আসবেন? কর্নেল একটু হেসে বললেন, জায়গা হবে না মিস্টার রায়, আমি একা দুজনের জায়গা নেব। মিস্টার পান্ডে বললেন, কর্নেল সরকার আমার জিপে যাবেন, আপনারা চলুন। থ্যাঙ্কস মিস্টার পান্ডে। কর্নেল বললেন, ধারিয়া ফলসের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত না দেখে আমি যাচ্ছি না, আপনারা চলুন। রোমেনা বলল, আমি কর্নেল সাহেবের সঙ্গে গেলে আপত্তি আছে মিস্টার পান্ডে? চন্দ্রকান্ত বললেন, তোমার থাকার কি কোনো বিশেষ কারণ আছে রুমু? কর্নেল সাহেবের সঙ্গে আমার কিছু কথা আছে। চন্দ্রকান্ত বিরক্ত হয়ে বললেন, কথা পরে বললেও চলবে, থানায় যাওয়াটা আগে দরকার। রাতুল বলল, সি ইজ ম্যাড। শাট আপ! রোমেনা প্রায় চেঁচিয়ে উঠল। দীপিতা এসে ওর হাত ধরল। প্লিজ রুমু, মাথা ঠান্ডা রেখো, সিন ক্রিয়েট করো না। মিস্টার পান্ডে বাঁকা হেসে বললেন, আপনারা সবাই আন্ডার সাসপিশন, চলুন। সাহেব প্লিজ এদের বুঝিয়ে দিন, আইনা তো আমাকে যা করার করতেই হবে। চন্দ্রকান্ত তাড়া দিলেন, চলো সব। রোমেনা গোঁ ধরে বসল। আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলুন তাহলে, বাই ফোর্স, কিন্তু আমি বলছি থানায় নিশ্চয়ই যাব, যা বলার বলবো। এখন কর্নেল সাহেবের সঙ্গে আগে কিছু কথা বলা আমার খুবই দরকার। প্লিজ আন্ডারস্ট্যান্ড ইট মিস্টার পান্ডে। কর্নেলের দিকে তাকালেন হরিশ পান্ডে। কর্নেল আসতে বললেন,
আমি রোমেনার সিওরিটি মিস্টার পান্ডে। আমি ওকে থানায় নিয়ে যাব যদি আমার উপর আপনার আস্থা থাকে। মিস্টার পান্ডে হাসলেন। দ্যাটস ওকে কর্নেল সরকার। কিংসুক রমেনাকে কিছু বলবে বলে ঠোঁট ফাঁক করেছিল, বলল না, হনহন করে এগিয়ে গেল। ডোম দুজন ফিরে এসে মিস্টার পান্ডের কথা মতো রক্তমাখা পাথরটা নিয়ে গেল। পাথরটা 20 কেজি হওয়া আশ্চর্য নয়, কর্নেলের মনে হলো। একটু পরে গাড়িগুলো চলে যাওয়ার পর আসন্ন সন্ধ্যার বনভূমিতে শুধু বাতাসের শব্দ, পাখিদের চেঁচামেচি কমে যাচ্ছিল। কর্নেল বেদির একটা পাশে ঘাসের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ হাঁটু গেড়ে বসে ঘাস সরালেন, তারপর আরো দুপা এগিয়ে গেলেন। রোমেনা কাছে গিয়ে বলল, কি দেখছেন? কর্নেল একটু গম্ভীর হয়ে বললেন, বরাবর দেখে আসছি, বিশেষ করে আজকাল পুলিশ রুটিন ওয়ার্কসের বাইরে কিছু করে না। আসলে খুনোখুনি প্রচন্ড বেড়ে যাচ্ছে, তাই একটা খুনের পেছনে বেশি সময় দেওয়ার সুযোগও পুলিশের কম। রমেনা ঝাঁঝালো গলায় বলল, আপনি কি দেখলেন এমন করে? স্টোনম্যানের পায়ের রক্তের ছাপ। রমেনা তাকিয়ে রইল। শেষ রোদের লালচে ছটা ক্রমে ফিকে হতে হতে ধূসর হচ্ছে। কর্নেল আবার দুপা এগিয়ে পায়ের জুতোয় ঘাস সরিয়ে বললেন, এই পথে স্টোনম্যান ফিরে গেছে। আরো খানিকটা এগিয়ে ছোট্ট একটা ডোবা, কিছু জল জমে আছে। রমেনার চোখে পড়ল, জলের ধারে বালিতে জুতোর খুব আবছা ছাপ। কর্নেল জুতোর ছাপের কাছে গিয়ে বললেন, সাবধানে, স্টোনম্যান এখানে রক্ত ধুয়েছে জুতোর। ছাপটা দেখে মনে হচ্ছে সে একজন বেটে মানুষ। দুটো উঁচু পাথরের মাঝখান দিয়ে কিছুটা এগিয়ে ঢালু ঘাসের জমি। জমিটার নিচেই ধারিয়া ফলসের ওপরের অংশ। রমেনা বিস্ময়ে বলে উঠল, এটা শর্টকাট দেখছি। হ্যাঁ, সুপর্ণ এই শর্টকাটে এসে লুকিয়েছিল থানার কাছে। জানি না স্টোনম্যানও শর্টকাট করে একই পথে এসেছিল নাকি টিলা বেয়ে নেমেছিল। রমেনা চমকে উঠল, কিন্তু ফলসের মাথায় আমরা ছিলুম, দেখতে পেতুম তাকে। তখন ছিলে না। তোমার বর্ণনা অনুসারে সবাই ব্যস্তভাবে সুপর্ণকে খুঁজে বেড়াচ্ছিলে। মামাবাবু ছিলেন, মিস্টার রায় সম্ভবত অন্যদিকে ঘুরে বসেছিলেন, তাই দেখতে পাননি স্টোনম্যানকে। কর্নেল ফলসের মাথায় গিয়ে দাঁড়ালেন। রমেনা একটু ইতস্তত করে বলল, আমার কিছু কথা বলার ছিল। তুমি বলছিলে বটে, এবার বলতে পারো। কর্নেল নেভে যাওয়া চোরটা ধরালেন। রমেনা চারিদিকে তাকিয়ে নিয়ে বলল, এখানে আমার কেন কে জানে অস্বস্তি হচ্ছে, বরং চলুন রাস্তায় যেতে যেতে বলবো। কর্নেল হাসলেন। 5 মাইল রাস্তা, তোমার হাঁটার অভ্যাস নেই। শর্টকাটে 2 মাইল নাক বরাবর, কিন্তু চড়াই ভাঙতে হবে, জঙ্গল আর পাথর প্রচুর। রমেনা একটু ভেবে নিয়ে ধরা গলায় বলল, আজ আমি সব কষ্ট সহ্য করতে পারবো। আমার জীবন শূন্য হয়ে গেছে কর্নেল। বুঝতে পারছি। বলে হঠাৎ কর্নেল এগিয়ে গেলেন সেই পাথরের ফাঁকে ঝোপটার দিকে, যেখানে রমেনা লুকিয়েছিল, এবং ঝোপটায় সাদা ফুলের ঝাঁক। রমেনা দেখল কর্নেল পিঠের কিট ব্যাগ থেকে একটা ছোট্ট স্টিক বের করলেন। স্টিকটা টেনে বড় করলেন, তারপর স্টিকের ডগায় একটা সূক্ষ্ম সবুজ রঙের জাল ছাতার মতো ছড়িয়ে গেল। ঝোপের ফুলে একটা প্রজাপতি অবেলায় ছটফট করে উঠছিল, সেটা জালে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু ধূর্ত প্রজাপতিটা পালিয়ে গেল। জালটা গুটিয়ে স্টিকটা ছোট করে পিঠের কিট ব্যাগে ভরে কর্নেল বললেন, এসো। দুজনে একটা খাদ ধরে এগিয়ে একটা ঢালু টিলায় উঠলেন। রমেনা টিলার মাথায় ওঠার পর থমকে দাঁড়ালো। টিলার মাথায় এখনো দিনের আলো আছে। সে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, আপনি দ্য হুইল অফ লাভের কথা বলছিলেন। কর্নেল বাইনোকুলারে দূরে কিছু দেখতে দেখতে বললেন, কিংসুক সুপর্ণকে ফলসের পাশ দিয়ে নিচে নামার জন্য মাউন্টেনিয়ারিং এর অ্যাডভেঞ্চারে ডাকছিল। সুপর্ণ গেল না, কিন্তু আমার কানে কিংসুকের এই কথাটা ধাক্কা দিয়েছিল। মনে হচ্ছিল সে সুপর্ণকে হয়তো। রমেনা থেমে গেলে কর্নেল বললেন, বুঝেছি,
রমেনা মুখ নিচু করে আসতে বলল, তারপর হাইড অ্যান্ড সিক গেমের সময় একটা ঝোপের আড়ালে ঝাঁপিয়ে পড়ে হঠাৎ রাতুল আমাকে কিস করলো। আমি বাধা দেওয়ার সুযোগ পেলাম না। কিংসুক হয়তো ব্যাপারটা দেখেছিল। কিংসুক রাতুলের উপর প্রচন্ড ঈর্ষায় তাকে সুপর্ণের মার্ডারের জন্য যেন দায়ী করতে চায় মনে হচ্ছিল। রমেনা বিহবলতার মধ্যে বলতে থাকলো, কিংসুকের সঙ্গে দীপিতার প্রেম আছে। দীপিতা গত রাতে সুপর্ণর সঙ্গে লনের গাছপালার ভেতর দাঁড়িয়েছিল লক্ষ্য করেছি। কিংসুক তাই সুপর্ণকে মেরে রাতুলের কাঁধে দায় চাপাতে চায়। কর্নেল পা বাড়িয়ে বললেন, তোমার থিওরিতে আমাকে ক্ষমা করো ডার্লিং, ফেমিনিন লজিক কাজ করছে। তুমি হয়তো কেসটাকে জটিল করে ফেলেছ। রমেনা হাঁটতে হাঁটতে বলল, আপনি যাই বলুন, সুপর্ণকে রাতুল মেরেছে। কলকাতার স্টোনম্যানের মোডাস অপারেন্ডি অনুসারে কাজটা সেই করেছে। আবার ঢাল বেয়ে নেমে জঙ্গলে আদিবাসীদের পায়ে চলা এক ফালি পথে পৌঁছলেন কর্নেল। তারপর বললেন, সুপর্ণ এবং তোমার মধ্যে গভীর ইমোশনাল সম্পর্ক ছিল, অথচ তোমরা বিয়ে করনি কেন? সিদ্ধান্তে পৌঁছতে পারছিলাম না। রমেনা একটু চুপ করে থাকার পর ফের বলল, সুপর্ণ পারছিল না। তবে আমার বাবা মা সুপর্ণকে পছন্দ করতেন না। সুপর্ণ তা জানত। সুপর্ণের বাবা মা? ওর বাবা মা বেঁচে নেই, দাদা বৌদির সঙ্গে থাকতো। কিংসুকের বাবা মাকে চেনো? রমেনা ঝাঁঝালো স্বরে বলল, কিংসুকের বাবার ইম্পোর্ট এক্সপোর্টের কারবার আছে। একবার ওদের বাড়িতে রেভিনিউ ইন্টেলিজেন্স থেকে রেড হয়েছিল। কালো টাকা জক, জেল খাটতে হতো। আমার বাবা তখন হাইকোর্টে প্র্যাকটিস করতেন, বাঁচিয়ে দেন। লোকটার অডাসিটি। আমার সঙ্গে কিংসুকের বিয়ের প্রপোজাল দিয়েছিল, বাবা রাজি হননি। ক্ষমা করো এই প্রশ্নের জন্য। কিংসুক কি তোমার সঙ্গে? রমেনা দ্রুত বলল, হি ইজ আ লোফার। আমাকে অ্যাপ্রোচ করেছিল। আই হেট হিম। তবু তুমি কিংসুক যে দলে আসছে সেই দলে এসেছো? সুপর্ণর এবং দীপিতার টানে। রমেনা হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ালো। আপনাকে বলা হয়নি, কিংসুকের সঙ্গে দীপিতার বিয়ের কথা হয়েছে। দীপিতার বাবা স্কুল টিচার, প্রপোজাল পেয়ে পড়তে গেছেন। কিংসুক ও দীপিতার মধ্যে ইমোশনাল সম্পর্ক আছে? একটু পরে রমেনা বলল, আছে, মানে ছিল। এখানে এসে লক্ষ্য করেছি কিংসুক ও ছোট বোন বিনীতার সঙ্গে ভাব জমাতে চাইছে। এদিকে দীপিতা সুপর্ণর সঙ্গে। গত রাতের কথা তো বলেছি আপনাকে। এতক্ষণে টর্চ জ্বালতে হলো। আবার একটা চড়াই। কর্নেল জিজ্ঞেস করলেন, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে না তো? রমেনা বলল, না। 20 মিনিট চড়াই ভেঙে উতরাই শুরু হলো। উতরাইয়ের শেষে পিচের রাস্তা, কিছু দোকানপাট। সেখানে একটা সাইকেল রিক্সা নিলেন কর্নেল। ল্যাক রিসার্চ সেন্টারের গেস্ট হাউসে পৌঁছে বললেন, কফি খেয়ে একটু বিশ্রাম করা যাক, তারপর তোমাকে থানায় পৌঁছে দেব। রমেনা লনে হাঁটতে হাঁটতে দ্বিধা জড়ানো গলায় বলল, থানায় যেতেই হবে আমাকে? হ্যাঁ ডার্লিং, তোমার স্টেটমেন্ট পুলিশ নেবে, আমি কথা দিয়েছি। রমেনা আসতে বলল, আমি স্ট্রেট কাট বলবো কিংসুক মার্ডার করেছে সুপর্ণকে, কিন্তু তুমি দেখোনি। দেখিনি, বাট আই সাসপেক্ট হি ইজ দ্য কিলার। না রমেনা, যা যা ঘটেছে, মানে যা যা দেখেছো তাই বলবে পুলিশকে। তোমার কি ধারণা বা সন্দেহ তা বলবে না, তাতে পুলিশ বিভ্রান্ত হবে। রমেনা চুপ করে থাকলো। গেস্ট হাউসের দোতলায় নিজের রুমে ঢুকে কর্নেল কিট ব্যাগ, ক্যামেরা ও বাইনোকুলার রাখলেন। বোতাম টিপে বেয়ারাকে ডেকে ক্যান্টিন থেকে কফি আর কিছু স্ন্যাক্স আনতে বললেন। তারপর রমেনাকে বললেন, বাথরুমে যাও, মুখে হাতে জল দিয়ে এসো, পা ধুয়ে পেলো, ক্লান্তি চলে যাবে। রমেনা বাধ্য মেয়ের মতো কথা শুনল। তাকে এবার একটু ফ্রেশ দেখাচ্ছিল। কফি আর স্ন্যাক্স দিয়ে গেল বেয়ারা। কর্নেল বললেন, কফি নার্ভকে চাঙ্গা করে, কফি খেয়ে নাও। কফি খেতে খেতে রমেনা বলল, আমার ধারণা কিংসুককে আপনি মার্ডারার বলে সন্দেহ করছেন না। কর্নেল একটু হেসে সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন,
না, করছি না। কেন? প্রথম কারণ, এই পাথর তুলে এক ঘায়ে সুপর্ণর মতো শক্তিমান যুবককে মেরে ফেলার জন্য যা শারীরিক ক্ষমতা দরকার তার রোগা কিংসুকে নেই। দ্বিতীয় কারণ, সে ফিল্ম অনুরাগী, ডকু মুভি মেকার, কাজেই আর্টিস্ট। কোনো আর্টিস্ট যত ইমোশনাল হোক, সে খুনের ব্যাপারে রিস্ক নিতে চাইবে না। ব্যতিক্রম থাকতে পারে। তৃতীয় এবং ভাইটাল কারণ, তার খুনের মোটিভ অত্যন্ত অস্পষ্ট। শুধু তাই না, যথেষ্ট জোরালো নয়। ডার্লিং, নরহত্যা অন্তত এই বিশেষ ক্ষেত্রে একটা দুঃসাহসিক কাজ। রবিনা মুখ নামিয়ে কফিতে চুমুক দিল। তারপর আসতে বলল, তাহলে রাতুল ফিট করে দেয় আপনার থিওরির সঙ্গে। হি কিসড মি সাডেনলি। I was so much shocked, I could not resist him. আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, বাধা দিতে পারিনি। ভীষণ ভীষণ লজ্জা আর অবাক। সে থেমে গেল, মুখ লাল হয়ে উঠল। নাসারন্দ্র স্ফীত হলো রমেনার। কর্নেল প্রায় অট্টহাসি হাসলেন। না রমেনা, রাতুল তোমাকে পেতে চাইলে সুপর্ণকে তার খুন করার দরকার হবে কেন? তুমি তার ইমোশনাল অ্যাটাচমেন্টে বাধা দাওনি, চুপ করেছিলে। সে এ থেকে ভেবেছে তোমার সম্মতি আছে। কাজেই সে যত দুঃসাহসী বা গোমর হোক, কিংবা সুপর্ণকে প্রতিদ্বন্দ্বী মনে করুক, তাকে তার খুন করার প্রয়োজন হবে কেন? রবিনা ভাঙা গলায় বলল, তাহলে কে মারল সুপর্ণকে? আমি ঘটনাস্থল দেখে এবং তোমার মুখে শুনে জাস্ট একটা থিওরি গড়ে তুলেছি। সেটা আপাতত মোডাস অপারেন্ডি সংক্রান্ত। খুনির চেহারা এখনো তাতে অস্পষ্ট। আমাকে স্ট্রং মোটিভ খুঁজে বার করতে হবে আগে। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, সাইকিক খুনিদের প্রশ্ন উঠছে না, কারণ এই এলাকায় তেমন কোনো খুন খারাপই ঘটেনি। খুনের প্রধানত দুটো উদ্দেশ্য থাকে, ব্যক্তিগত লাভ এবং প্রতিহিংসা চরিতার্থ। আর এক ধরনের খুন আছে, দৈবাত আঘাতে মৃত্যু। ধরো তুমি রাগের বশে কাউকে আঘাত করলে, সে মারা পড়ল, একে বলে ম্যানস্লটার। আবার এমনও হতে পারে তোমার একটা অসতর্ক কাজের ফলে কেউ মারা পড়ল। কর্নেল কফি শেষ করে চুরুট ধরিয়ে উঠে দাঁড়ালেন। চলো, থানায় ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। সাইকেল রিক্সায় থানার দিকে যেতে যেতে রমেনা বলল, আমাদের সবাইকে পুলিশ অ্যারেস্ট করবে, তাই না? কর্নেল বললেন, দ্যাট ডিপেন্ডস। পুলিশ নিজের পদ্ধতিতে কাজ করে। মামাবাবুকেও কি অ্যারেস্ট করবে? পুলিশের ইচ্ছা, তবে উনি এলাকার প্রভাবশালী মানুষ। কর্নেল রমেনার দিকে ঘুরলেন। কেন এই কথা জিজ্ঞেস করছো? রমেনা আসতে বলল, এমনি। ওর সঙ্গে তোমার আগে পরিচয় ছিল? না, এই প্রথম দীপিতার সঙ্গে এসে পরিচয় হলো। জলি মানুষ, শিগগির আপন করে নিতে পারেন। তাছাড়া মডার্ন মাইন্ডেড। হ্যাঁ, চন্দ্রকান্ত রায় চমৎকার মানুষ, একসময় নাম করা শিকারী ছিলেন। বাই দা বাই, সুপর্ণর সঙ্গে ওর পরিচয় ছিল? না, থাকলে আমি জানতে পারতাম। থানায় পৌঁছলে পুলিশ ইন্সপেক্টর হরিশ পান্ডে সাহসে বললেন, সরি কর্নেল সরকার, আপনি এ কেসে কোনো রহস্য খুঁজতে গেলে ব্যর্থ হবেন। আইবি থেকে ইনফরমেশন আছে, ধারিয়া এলাকায় আদিবাসীরা আউটসাইডারদের বরদাস্ত করছে না। বিশেষ করে ওদের সম্প্রতি একটা গোপন মিটিং হয়েছে। ধারিয়া ফলসের কাছে ওদের দেবতার থানায় কোনো নন ট্রাইবালকে পেলেই ওরা বলি দেবে। অফকোর্স মিস চৌধুরী এবং আপনার স্টেটমেন্ট ফর্মালি নেব। মিস চৌধুরী চলুন, পাশের ঘরে গিয়ে স্টেটমেন্ট দেবেন, তারপর আপনারা ফ্রি। তবে দরকার হলেই আবার ডাকবো, আপনাদের আসতে হবে। কর্নেল তার সংক্ষিপ্ত স্টেটমেন্ট সই করে বললেন, তাহলে আদিবাসী গ্রামগুলোতে আপনারা ধরপাকড় শুরু করবেন মিস্টার পান্ডে? পান্ডে বললেন, নিশ্চয়ই। আমরা ওদের সমিতির চাইগুলোকে আজ রাতেই ধরে ফেলবো, তারপর 3rd ডিগ্রিতে চড়ালে সব কথা বেরিয়ে আসবে। প্লিজ মিস্টার পান্ডে, কর্নেল বললেন, অন্তত একটা দিন আমাকে সময় দিন, তারপর আপনারা নিজের পথে চলবেন। পান্ডে হাসলেন,
আপনি রহস্যভেদী মানুষ, সর্বত্র রহস্য খুঁজে পান। আশা করি কোনো ক্লু খুঁজে পেয়েছেন। হয়তো পেয়েছি, কিংবা পাইনি। আমাকে সিওর হতে দিন মিস্টার পান্ডে, আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু ততক্ষণে অপরাধীরা গা ঢাকা দেবে। পান্ডে গোফে তা দিয়ে বললেন ফের, কর্নেল, একটা আদিবাসীদের রিচুয়াল কিলিং থানার রেকর্ডে আছে। একসময় এভাবে ওরা নন ট্রাইবালদের বলি দিত দেবতার থানে। মিস্টার পান্ডে, হঠাৎ উঠে দাঁড়ালেন কর্নেল। পাথরটা একবার আমি দেখতে চাই। পান্ডে উঠলেন, একটু হেসে বললেন, তখন তো দেখেছেন। দেখেছি বলেই আবার দেখতে চাইছি। আপনি দেবতার বলি কথাটা বলায় আমার মাথায় একটা আইডিয়া এসে গেল। মহাফেজখানার ভেতর একটা টুলে পাথরটা রাখা ছিল। কর্নেল পকেট থেকে আতস কাচ বের করে পাথরের উপর কিসব ফুটিয়ে দেখতে থাকলেন। পান্ডে বললেন, ওজন করা হয়েছে। কত ওজন জানেন? প্রায় 23 কিলোগ্রাম। কর্নেল সাবধানে পাথরটার তলা কাত করে দেখেই বললেন, মাই গুডনেস, কি ব্যাপার? এটা বিভৎস একটা মূর্তির মাথা। পান্ডে হাসতে লাগলেন। হ্যাঁ, স্টোনম্যান বলা চলে তাহলে, তাই না? বলা চলে মিস্টার পান্ডে। কর্নেল বেরিয়ে গেলেন। ফের বললেন, আগামীকাল সূর্যাস্তের মধ্যে আমি এই রহস্য জেনে ফেলবো মিস্টার পান্ডে, আই প্রমিস। চন্দ্রকান্ত ওদের নিয়ে লনে অপেক্ষা করছিলেন। কর্নেলকে দেখে বললেন, মিস্টার পান্ডে ইজ রাইট কর্নেল সাহেব। ব্যাপারটা আমিও জানি, এ শহরে সবাই জানে। তবে শিকারী জীবনে এলাকার আদিবাসীদের সঙ্গে আমার খুব ভাব ছিল, সে তো আপনিও জানেন। তাই আমি এদের ধারিয়া ফলসে নিয়ে গিয়েছিলাম। কিংসুক বলল, তাই আমার সন্দেহ হচ্ছিল, ফলসে কোনো টুরিস্ট নেই কেন? এলাকার সব ফলসে লোকেদের ভিড় হয়, ধারিয়া ফলস একেবারে নির্জন। গাড়িতে উঠতে গিয়ে রোমেনা হঠাৎ বলে উঠল, মিনু, তোমার আঁচল ছিঁড়ল কি করে? বিনিতা আঁচলটা দেখে নিয়ে আজকে বলল, লক্ষ্য করিনি তো, কাঁটা ঝোপে কখন আটকে ছিঁড়ে গেছে। দীপিতা বলল, তুই যে ছোটাছুটি করছিলি। কিংসুক একটু হাসলো। অ্যানথ্রোপোলজি স্টাডি করে বেড়াচ্ছিল। বিনিতা চটে গিয়ে বিকৃত স্বরে বলল, স্টপ ইট। চন্দ্রকান্ত বললেন, কর্নেল সাহেব, আপনাকে পৌঁছে দিয়ে আমরা ফিরব। কর্নেল বললেন, থ্যাঙ্কস মিস্টার রায়, আপনাকে আর কষ্ট করতে হবে না। এরা সবাই টায়ার্ড অ্যান্ড টেরিবলি সফট। আমি রিক্সায় ফিরব কোন। তো সুপর্ণের দাদাকে ট্রাঙ্কল করা হয়েছে কি? থানা থেকে চেষ্টা করলাম, সরাসরি লাইন না পেয়ে মিস্টার পান্ডেকে বললাম লালবাজারে জানিয়ে দিতে। লালবাজার সুপর্ণ দাদাকে মেসেজ পৌঁছে দেবে। গাড়ি স্টার্ট দিলেন চন্দ্রকান্ত। কর্নেল তার পাশে এসে বসলেন। একটা রিকোয়েস্ট মিস্টার রায়। বলুন। আগামীকাল সকাল 9টায় আমি ধারিয়া ফলসের কাছে আদিবাসীদের থানায় অপেক্ষা করব। আপনি এদের সবাইকে নিয়ে সেখানে ওই সময় যাবেন। কি ব্যাপার? কর্নেল একটু হেসে বললেন, সুপর্ণকে সত্যি স্টোনম্যান খুন করেছে, আমি সেটা প্রমাণ করব। গাড়ির ইঞ্জিন গড়গড় করছিল। গাড়ির ভেতর সবাই চুপ। একটু পরে চন্দ্রকান্ত শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ যাব, সবাইকে নিয়ে যাব। আমরাও জানতে চাই কে খুন করলো সুপুকে। কর্নেল রাস্তায় গিয়ে একটা রিক্সা ডাকলেন। চন্দ্রকান্তের গাড়ি এগোলো বাড়ির দিকে। সারা পথ কেউ কোনো কথা বলল না। আদিবাসীদের থানের পেছনে উঠে গেছে একটা টিলা। টিলার মাথায় একটা ন্যাড়া বিশাল পাথরে বসে অপেক্ষা করছিলেন কর্নেল নীলাদ্রি সরকার। দাঁতের ফাঁকে চুরুট, চোখে বাইনোকুলার। উজ্জ্বল শারদ রোদে দূরে চন্দ্রকান্তে সাদা গাড়িটা আসছে। আঁকাবাঁকা খোয়া বিছানো রাস্তাটার সংস্কার হয়নি কয়েক বছর। এলাকায় ঝাড়খণ্ডীদের আন্দোলন একটা কারণ, অন্য কারণ এ রাস্তায় টুরিস্ট আসা বন্ধ হয়ে গেছে। 9টা বাজার 15 মিনিট আগেই এসে পৌঁছলেন চন্দ্রকান্ত। কিংসুক, রাতুল, রোমেনা, দীপিকা, বিনিতা সবাই এসেছে। প্রতিটি মুখে চাপা উত্তেজনা থমথম করছে। চন্দ্রকান্ত আজ সঙ্গে তার রাইফেল এনেছেন। কর্নেল তাদের অভ্যর্থনার ভঙ্গিতে থানের কাছে নেমে এলেন। মর্নিং অল অফ ইউ। চন্দ্রকান্ত গম্ভীর মুখে বললেন, মর্নিং। কর্নেল হাসলেন। রাইফেল কেন মিস্টার রায়?
চন্দ্রকান্ত গলার ভেতর বললেন, আই মাস্ট কিল দ্য ব্লাডি স্টোনম্যান। মিস্টার রায়, কলকাতায় কোনো সাংবাদিক কিংবা পুলিশ অফিসার স্টোনম্যান কথাটা চালু করেছেন, পাবলিক নিয়েছে, কিন্তু এ হলো ভাষার উপর অত্যাচার। কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, অবশ্য ভাষা আগে, ব্যাকরণ পরে। স্টোনম্যানের মতো আরেকটি শব্দ আছে, আয়রন ম্যান। বাংলার লৌহ মানব বলা হয়। লোহার মতো কঠিন যে মানুষ। সমাজবদ্ধ পদ হিসেবে ব্যাকরণ এই শব্দটা নিতে পারে, কিন্তু স্টোনম্যান পাথরের মতো মানুষ অর্থে সমাজবদ্ধ পদ হিসেবে একেও ব্যাকরণ পাতে নিতে আপত্তি করবে না। অথচ কলকাতার স্টোনম্যান মানে পাথর দিয়ে যে মানুষ খুন করে। ভাষার উপর যথেচ্ছ অত্যাচার মিস্টার রায়। চন্দ্রকান্ত বললেন, আপনি কি বলতে চাইছেন? ধারিয়া ফলস এলাকার স্টোনম্যানকে আমরা আক্ষরিক অর্থে নিতে চাই। স্টোনম্যান মানে পাথরের মানুষ, বরং পাথরে তৈরি মানুষ বললে আরো স্পষ্ট হয় কথাটা। কর্নেল টিলাবে উঠতে উঠতে বললেন, আসুন মিস্টার রায়, তোমরাও এসো, দেখাচ্ছি। চন্দ্রকান্ত তাড়া দিলেন, চলো সব। কিংসুক ও রাতুল আগে, তারপর রোমেনা ও দীপিতা, তাদের পেছনে বিনীতা টিলাবে উঠতে থাকলো। ঝোপে ঝাড়ে ঢাকা টিলাটার ঢাল প্রায় 45 ডিগ্রি কোণ সৃষ্টি করেছিল সমতল থেকে। প্রায় 20 ফুট ওঠার পর একটা বুড়ো ঝাঁকড়া গাছ এবং তলায় ঘন ঝোপ। ঝোপের ধারে টুকরো টুকরো নানা ধরনের পাথর পড়ে আছে। কর্নেল সেখানে দাঁড়িয়ে বললেন, বিনীতা, তুমি নৃবিজ্ঞানের ছাত্রী, দেখো তো এগুলো চিনতে পারো কিনা। সে কিছু বলার আগে রাতুল বলল, একটা পাথরের মূর্তি টুর্তি ভেঙে পড়ে আছে। কারেক্ট। কর্নেল বললেন, গতকাল বিকেলে আমি যখন তোমাদের জিজ্ঞেস করলুম কেউ নিচের ওই থানের কাছে এসেছিলে কিনা, সবাই বললে আসুন, কিন্তু একজন এসেছিলেন, তার মানে একজন মিথ্যা বলেছ। চন্দ্রকান্ত ওদের দিকে তাকিয়ে বললেন, কে সে? কেউ জবাব দিল না। কর্নেল আসতে বললেন, মিথ্যা বলা তার পক্ষে স্বাভাবিক, কারণ সে ভাবতে পারেনি একটুর জন্য এমন সাংঘাতিক অঘটন ঘটে যাবে। রমেনা কান্না জড়ানো গলায় বলে উঠল, দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট। চন্দ্রকান্ত তার দিকে তাকালেন। তুমি এসেছিলে? রবিনা দুহাতে মুখ ঢেকে মাথা নাড়ল। তবে কে? কর্নেল বললেন, পুলিশ চোর খেলায় পুলিশ হয়ে সে চোর খুঁজতে থানের ওই দিকটায় এসেছিল। সেখান থেকে এই পাথরের মূর্তির ভগ্নাবশেষ তার চোখে পড়ে। সে খেলা ভুলে ঝোপের ভেতর দিয়ে এখানে চলে আসে। মূর্তির মাথাটা সে তুলে সোজা করার চেষ্টা করে। সেই সময় তার হাত ফসকে 23 কিলো পাথরের মাথা, স্টোনম্যানেরই মাথা বলা উচিত, সোজা নিচে গড়িয়ে যায়। থানের আড়ালে সুপর্ণ লুকিয়েছিল। সে গুঁড়ি মেরে বসেছিল সম্ভবত, তাই পাথরটা গিয়ে তার মাথায় পড়ে। রবিনা ঠিকই বলেছিল, দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট। সে জানতো না সুপর্ণ নিচে আছে। চন্দ্রকান্ত ক্রুদ্ধ স্বরে বললেন, কে সে? কেউ জবাব দিল না। কর্নেল পকেট থেকে একটা জিনিস বের করে বললেন, কি ঘটেছে দেখা মাত্র সে ছুটে নেমে যায়, এবং তখন কাঁটা ঝোপে তার শাড়ির আঁচলের এই টুকরোটা। বিনু, তুই? চন্দ্রকান্ত চমকে উঠে বললেন। রমেনা বিনীতাকে ধরল। সে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ফুপিয়ে কেঁদে উঠল বিনীতা, আমি 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 ভাবিনি এমন হবে। রমেনা ভাঙা গলায় বলল, রাত্রে আমাকে বিনু সব কথা বলেছে, ওর কোনো দোষ নেই। কর্নেল বললেন, অ্যানথ্রোপোলজির ছাত্রীর পক্ষে এটা স্বাভাবিক। সে ট্রাইবাল দেবতার মূর্তি দেখতে পেয়ে খেলা ভুলে পরীক্ষা করতে এসেছিল। তবে হ্যাঁ, বিনীতার নার্ভ স্ট্রং। চন্দ্রকান্ত হতাশভাবে বললেন, সুপুর মৃত্যু ঘটানোর জন্য আইনত বিনু দায়ী। এখন ওকে কি করে বাঁচাবো বুঝতে পারছি না। বিনীতা চোখ মুছে বলল, আমি পুলিশকে সব বলবো, আমার শাস্তি হোক। রমেনা বলল, ফরগেট ইট বিনু, আমিও সুপর্ণের মৃত্যুর কারণ হতে পারতুম। রাতুল বলল, আমিও হতে পারতুম। কিংসুক বলল, আমিও। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এতে কিছু করার নেই। দীপিতা ফুঁসে উঠল, আমি এখানে এলে পাথর টানাটানি করতুম না, বিনু একটা ইডিয়েট। চন্দ্রকান্ত চোখ মুছে বললেন, হয়তো ট্রাইবাল দেবতার অভিশাপ। আমরা নন ট্রাইবালরা ওদের ওপর যুগ যুগ ধরে উৎপাত করছি। কর্নেল বললেন, এবার আমরা থানে নেমে যাই, চলুন। এই শাড়ির আঁচলের টুকরোর মতো আর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা ওই ডোবাটার কাছে ঝোপের ভেতর পড়ে আছে। বিনীতা বলল, আমার রুমালটা।
সবাই নামতে থাকলো। চন্দ্রকান্ত ক্রুদ্ধ স্বরে বললেন, রুমাল ফেলে রেখেছিস কেন, হতচ্ছাড়া মেয়ে? কর্নেল বললেন, বিনিতার নার্ভ স্ট্রং। সে যখন দেখলো যা হবার হয়ে গেছে, তখন সে রুমালে সুপর্ণর মাথার রক্ত মাখিয়ে থানে ঘষে রক্ত মাখা রুমালটা ওখানে ফেলে গিয়েছিল। নৃবিজ্ঞানের ছাত্রী, ট্রাইবাল রিচুয়াল কিলিং বা বলির খুঁটিনাটি তথ্য তার জানা। নিচে নেমে সেই ছোট্ট ডোবার ধারে একটা ঝোপ থেকে শুকনো রক্ত মাখা রুমালটা কুড়িয়ে নিলেন কর্নেল। শুকনো পাতা কুড়িয়ে আগুন ধরালেন। সেই আগুনে আঁচলের টুকরো এবং রুমালটা পুড়িয়ে দিলেন। হাসতে হাসতে বললেন, প্রমাণ লোপও বেআইনি, কিন্তু অ্যাক্সিডেন্ট। চন্দ্রকান্ত বললেন, কিন্তু পুলিশ তো আদিবাসীদের ওপর খামোখা জুলুম চালাবে। কর্নেল বললেন, না, আমি পুলিশকে বুঝিয়ে দেব। পাথরটা কোনো বুনো জন্তুর পায়ের চাপে হঠাৎ নিচে গিয়ে পড়েছে। এই জঙ্গলে তো বুনো জন্তু নেই। এই জঙ্গলে এখনো সম্বর আছে, আর সম্বরের স্বভাব হলো শিং দিয়ে পাথর ওপরানো। এই দেখুন, গত রাতে এখানে এসে ফলসের কাছে গাছের ডালে আমার ক্যামেরা পেতে রেখেছিল। শাটারে নাইলনের সুতো টানা ছিল জন্তুদের জল খেতে নামার পথে। সম্বরের পায়ে লেগে শাটার ক্লিক করেছে, ক্লাসে চমৎকার ছবি উঠেছে। কর্নেল একটা ছবি বের করলেন, বলে ডেভেলপ করে প্রিন্ট করে ফেলেছি। সব সরঞ্জাম আমার সঙ্গে থাকে, আপনি তো জানেন। সবাই ছবিটার দিকে ঝুঁকে পড়ল। একটা সম্বর শিং দিয়ে পাথর ওপরানোর চেষ্টা করছে ধারিয়া ফলসের ধারে। চন্দ্রকান্ত বললেন, হ্যাঁ, সম্বরদের এই স্বভাব আছে, তবে ঠিক পাথর ওপরানোর চেষ্টা বলা ঠিক হবে না। আসলে ওরা, কর্নেল তার কথার উপর বললেন, আসলে ওরা শিং ধারালো করতে চায়, কিন্তু তাই করতে গিয়ে পাথর খসে পড়ে পাহাড়ের গা থেকে। আশা করি এই ছবি দেখে মিস্টার পান্ডে আমার থিওরি মেনে নেবেন। চলুন এবার ফেরা যাক। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।